বিজেপি বিজেপি আই50 বিজেপি আই50 ত্রিপুরা মাথা ত্রিপুরা রাজ্যের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক ভাই জানাই স্বাগতম। ত্রিপুরা রাজ্যের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক ভাই জানাই স্বাগতম। ভারত মাতা কি যত না খুলুমখা সবাইকে নমস্কার। আজকে আমাদের এই কাঞ্চনপুর এলাকা গাজীরামবাড়ি স্কুল প্রাঙ্গণে যে নির্বাচনী জনসভা, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনী সবাই উপস্থিত আছেন। একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, আমাদের সবার প্রিয় আদরণীয় ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের সবার জনপ্রিয় বিধায়ক এই কাঞ্চনপুরের এবং তীব্রামতা দলের শ্রী ফিলিপ রিয়াং মহোদয়, প্রাক্তন মন্ত্রী এবং আইপিএফটি দলের মাননীয় সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয় উপস্থিত আছেন। আমাদের টিটিএডিসি শ্রী ভবরঞ্জন রিয়াং মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয় এবং এই জেলার যিনি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী কাজল দাস মহোদয়, এমডিসি আমাদের সাথে উপস্থিত আছেন দশদার শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয় এবং একটু আগে এখানে টিআইডিসির চেয়ারম্যান শ্রী নবাদুল বণিক স্টেজে ছিল, এখন নিচে আছে। এবং আমাদের মাঝে এমডিসি সম্মানিত এমডিসি আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সঞ্জীব রিয়াং মহোদয় এবং যার আজকের সভাপতিত্বে এই জনসভা, সবার পরিচিত মুখ শ্রী গৌতম চন্দ্র রায় এই মণ্ডলের মাননীয় সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন স্তরের বিজেপির যারা কার্যকর্তারা আছেন, আইপিএফটি দলের কার্যকর্তারা আছেন এবং তীব্রামতা দলের কার্যকর্তারা আছেন এবং এই অঞ্চলের যারা শুধু নাগরিকবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এত রৌদ্রের মধ্যে আপনারা তপ্ত রৌদ্রের মধ্যে আপনারা বসে আছেন এবং আমাদের কথা শুনেছেন এবং শুনছেন, এর জন্য আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্রু রিয়াং শরণার্থী বলে আগে আখ্যায়িত করা হতো, এখন আর শরণার্থী নয়, তারাই ত্রিপুরার এখন বসবাসকারী এবং তার জন্য যা যা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী হোম মিনিস্টার সব করেছেন। এখানে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে 12টা জায়গায় ওনারা যেন থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। টাইম টু টাইম আমার কাছে আপনাদের বিধায়ক থেকে, পূর্ব বিধায়ক থেকে, প্রাক্তন মন্ত্রী থেকে আরম্ভ করে অন্যান্য যারা লিডার প্রায়শ আমার সাথে দেখা করেছেন যে কিভাবে সুন্দরভাবে এই সেটেলমেন্ট করা যায়। আমি 2-3 বার দিল্লিতেও গিয়েছি, সেখানেও মাননীয় আমাদের গৃহমন্ত্রী ওনার সাথেও আমি কথা বলেছি। সমস্যা থাকবে, সমস্যার সমাধান কে করে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই সমস্যা কে সমাধান করছে? আগে সমস্যা জিয়ে রাখতো পূর্বতন যে কমিউনিস্ট পার্টির দল ছিল, তারা সমস্যাটাকে জিয়ে রাখতো। এর জন্যই 23 বছর ধরে আপনাদের সমস্যায় রেখেছিল, যাতে করে ভোট বাক্সে পরিণত করা যায়। আর ভারতীয় জনতা পার্টির 2018 সনে ক্ষমতায় আসার পর আপনারা দেখুন, এতদিন ধরে কুম্ভীর আপনারা দেখেছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনারা দেখেছেন। বুঝতে হবে এই বিষয়টা যে এই সরকার মোদীজি বারবার বলছেন জনজাতিদের উন্নয়ন আমাদের করতেই হবে, তাছাড়া আমাদের দেশ উন্নয়ন হবে না। সেই দিশায় উনি কাজ করছেন। আমার মনে আছে আমি যখন দিল্লিতে আমি গিয়েছি, আমাদের গৃহমন্ত্রীজি কথায় কথায় কথা হচ্ছিল যে এদের সেটেলমেন্ট নিয়ে এই সমস্যা হচ্ছে। उनर भीतर में फीलिंग्स আমি দেখেছি বলে আরে ये तो हमारा ही आदमी है भाई, उनको ठीक से हमको सेटलमेंट करना है। এই যে বলার
মানে মনে হচ্ছে যে ভিতর থেকে কথা বলছে, এই হচ্ছে আমাদের নেতা, এই হচ্ছে আমাদের নেতা। বারবার আমি ডিএম এসডিএম ওনাদেরকে বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব, যে বিভিন্ন সমস্যা, এত বড় একটা ঐতিহাসিক একটা চুক্তি হয়েছে, কোয়াড্রিপার্টাইট একটা চুক্তি হয়েছে, তারপর এতদিন ধরে এটাকে তাড়াতাড়ি করে যাতে ত্বরান্বিত করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। মানুষ খুব খুশি এখন। আমাদের এই জনজাতিদের উন্নয়ন একমাত্র মোদিজি করতে পারেন। আমরা জানি যে জনজাতির এত বছর ধরে ইউপিএ গভর্নমেন্ট ছিল, কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনো জায়গা কোনো সরকার তখন আলাদা করে কোনো ডিপার্টমেন্ট বা ট্রাইবাল কোনো মন্ত্রী মিনিস্ট্রি করেনি। এখানে অটলজির সময় সেই ট্রাইবাল মিনিস্ট্রি এখানে তৈরি হয়, এবং অটলজিকে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বজনপ্রিয় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের ভারতীয় জনতা পার্টির উনি প্রথম, আমরা জানি যে সভাপতিও ছিলেন। উনার যে চিন্তা ভাবনা, তাকে আরো সামনে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদী বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, সব মানুষের সমস্যার সমাধানের আমি গ্যারান্টি দিচ্ছি। এবং এই যে ইলেকশন, এই ইলেকশন এর জন্য বলছি গ্যারান্টির এবং তার স্বপ্ন, গ্যারান্টির যে গ্যারান্টি দিচ্ছেন স্বপ্ন পূরণের, তার নির্বাচন। আমরা সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আজকে কাঞ্চনপুরের কি ডেভেলপ হবে, এখানে ধর্মনগরে কি ডেভেলপমেন্ট হবে, পানিসাগরে কি ডেভেলপমেন্ট হবে, সেটা না। আজকে দেশ যদি শক্তিশালী হয় তারপরে আসবে এখানে কাঞ্চনপুরের কি ডেভেলপমেন্ট হবে, এখানে আর কি কি সুবিধা আমাদের এই ব্লু রিয়াং যারা আমার ভাই বোনেরা আছেন তাদেরকে আর কি সুবিধা দেওয়া যায়, তবেই সেটা হবে যখন আমাদের দেশ শক্তিশালী হবে। আর্থসামাজিক উন্নয়ন প্রধানমন্ত্রীজি সেদিন আপনারা নিশ্চয়ই শুনেছেন, উনি কি বলেছেন। সে আস্তবল মাঠে আমাদের বিবেকানন্দ ময়দানে এসে উনি বলেছেন যে আমি 10 বছরে যা করেছি, এত কাজ করার পরেও, এত কাজ করেছে, তারপরে বলছেন ये तो ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है, বলে গেছে কিনা। তাহলে আমাদের প্রধানমন্ত্রীজিকে যদি আবার তৃতীয়বারের যদি প্রধানমন্ত্রী হন তখন কি হবে একবার ভাবুন আপনি। এখানে রাজীব বাবু বলেছেন যে নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসিতে এই আমাদের নর্থ ইস্টকে এতদিন ধরে কেউ ধ্যান দেয়নি। অটলজি তখন বলেছিল যে ইস্ট পলিসি করে উনি বলেছিলেন, আর প্রধানমন্ত্রীজি এসে বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, লুক ইস্ট পলিসি বলেছিলেন অটলজি। সেখান থেকে শুরু হয়েছে। অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে 6টা, আরো 4টার জন্য তার জন্য প্রিন্সিপাল উনি বলেছেন দেবেন। আমাদের 4টা রোপওয়ে দিয়েছে, ইন্টারনেট আমাদের 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে, রেলওয়ে দিয়েছে। আমরা আজকেও আমি রেলওয়ে আসছি, এতগুলো রেল আমরা ভাবতে পারিনি। রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা সব যাচ্ছে এখন ত্রিপুরার থেকে। আগামী দিনে বন্দে ভারত এখানে আসবে, ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জন্য, বিশেষ করে ত্রিপুরার অনেক আমরা লাভবান হয়েছি। আজকে এই যে ইয়াংদের জন্য আমরা জানি, এখানে একটু আগে আমাদের ছোট ছোট মেয়েরা এখানে ডান্স করেছে, রাম মন্দির ওখানে তৈরি হয়েছে, ওখানে আমাদের অযোধ্যাতে মাননীয় প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরি করেছেন। আর ত্রিপুরাতে ইয়াং যারা আছেন এখানে সম্প্রদায়, তারা অনেক আগেই এখানে রাম মণ্ডলী করে রামের পূজা এখানে করে আসছেন এত বছর ধরে। এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। আমার খুব ভালো লাগলো এখানে যেভাবে ওনারা এখানে নৃত্য পরিবেশন করলেন এবং আমাদেরকে স্বাগত জানালেন। আমরা চাই জাতি জনজাতি সবাই মিললে একটা সুন্দর ত্রিপুরা, একটা মডেল ত্রিপুরা আমরা বানাই আগামী দিন। আমরা চাই সবাই একসাথে, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস প্রধানমন্ত্রীজি বলছেন। প্রধানমন্ত্রীজি কি বলছেন আগামী দিন, যে 2047 সালে যে আমাদের যে বিকশিত ভারত সংকল্প যাত্রা 2047-এ এই যে অমৃত যুগ চলছে, তার রেজাল্ট আমাদের নেক্সট জেনারেশন বা এখানে যারা ওই সময় জীবিত থাকবে, আমরা তো থাকবো না হয়তো বা, কিন্তু তারা দেখবে তার সুফল 2047-এ যে বিকশিত ভারত। প্রধানমন্ত্রীজি বলছেন আমরা বিশ্ববন্ধু হতে চাই।
সারা পৃথিবীর মধ্যে এখন বিশ্ববন্ধু হতে চান। আমরা জানি উনি সবসময় একটা কথা বলেন যে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত পৃথিবীর আমরা এক ফ্যামিলি, এক ফিউচার, এক ওয়ান আর্থ, একটা পৃথিবী। এই যে বিষয় সবাইকে নিয়ে উনি চলতে চান। কোভিডের সময় আমরা দেখেছি, আমরা ভেবেছিলাম কি হবে এই করোনাকে প্রতিরোধ করতে গিয়ে। উনি যখন বললেন সবাইকে যে আপনারা জনতা কারফিউ লাগু যখন করলেন, সবাইকে বললেন হাততালি দিয়ে, যারা ডাক্তার এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী ছিল তাদেরকে আপনারা ফ্রন্ট রানার দ্বারা তাদেরকে আপনারা ওনাদেরকে সাবাসী দিন। তখন অনেকে বিরোধী দলেরা অনেক কিছু বলেছিল, কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি সেই আমাদের বাঁচিয়েছেন। বিনামূল্যে আমাদের দুটো ভ্যাকসিন এই ভারতবর্ষের মধ্যে উনি তৈরি করেছেন এবং আমাদেরকে সেই ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছেন। মোদি ভ্যাকসিন নামে তখন কটাক্ষ করেছিল অনেকে বিরোধীরা, কিন্তু আজকে এই মোদি ভ্যাকসিন নিয়ে কিন্তু সবাই ভালো আছে। এই যে বসুধৈব কুটুম্বকম, আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু ভারতবর্ষে নিজের লোকদেরই খালি ভ্যাকসিন দেননি, বিদেশেও প্রচুর জায়গার মধ্যে বিভিন্ন দেশে প্রায় 200টা দেশের মধ্যে সেই ভ্যাকসিন উনি দিয়েছেন। এর জন্য আমরা দেখেছি G20-তে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে মানুষ কিভাবে রাষ্ট্রপ্রধানরা ওনাকে সম্মান দেন। কেউ মিস্টার বস করে ওনাকে সম্বোধন করেন, কেউ ওনাকে পায়ে ধরে নমস্কার করেন, আমরা দেখেছি এগুলো। তো মোদিজি যেভাবে মানুষকে বাঁচিয়ে রেখেছেন, আমার এখানে বোনেরা এখানে উপস্থিত আছেন, উনি বারবার বলছেন যতক্ষণ ধরে আমাদের মেয়েদের উন্নয়ন না হবে ততদিন ধরে এই দেশ উন্নয়ন হবে না। উনি বলছেন জাতপাতের রাজনীতি বহুত হয়েছে, আমরা জাতপাতের রাজনীতি আর করতে চাই না, কারণ আমাদের কাছে 4টেই জাত আছে। প্রধানমন্ত্রীজি বলছেন একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে কৃষক, আর একটা আমাদের যুবক শ্রেণী। অর্থাৎ 4 জাত হচ্ছে, তাদের যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে সবার উন্নয়ন হবে। আমি নিশ্চিত এখানে বিভিন্নভাবে আমাদের এই সরকার আসার পর জনজাতিদের জন্য কি কি করেছেন সেটা বলা হয়েছে, আপনারা শুনে খুশি হবেন। আপনারা জানেন হয়তোবা যে অ্যাক্ট ইস্ট পলিসিতে এই নর্থ ইস্টে কত এখানের মধ্যে বোম ব্লাস্টিং হতো, টেররিস্টদের আনাগোনা আমরা নিজেরা দেখেছি। নিজেদের তো ক্ষতি হয়েছে, পুরো নর্থ ইস্ট এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 11টা মতো শান্তি চুক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে হয়েছে, সেদিন তীব্রমতার সাথে আমাদের সেই চুক্তি হয়েছে। আমিও সেই চুক্তিতে আমি ছিলাম। তীব্রমতার ফাউন্ডার যিনি মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য বাহাদুর, উনিও ছিলেন সেখানে। আমরা সবাই মিলে আমরা একমত হলাম যে মোদিজি যদি থাকে, এখন বুঝতে পারছে সব জনজাতিরা যে মোদিজি ছাড়া কেউ আর জনজাতিদের জন্য কেউ আর নেই। এর জন্য আজকে এই আগে IPFT ছিল, এখন আমাদের সাথে তীব্রমতা এসছে। নিশ্চয়ই আমরা যে জায়গাগুলো খামতি রয়েছে সেগুলো আমরা দেখব। আমরা একসাথে আমরা চাই যে সবার উন্নয়ন হোক, এবং এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন বন্ধুগণ, কারণ এই নির্বাচন এই তৃতীয়বারের জন্য যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বসবেন তখন দেখবেন উনি বলছেন কি যে এই নির্বাচন আগামী 1000 বছর এই দেশ কোন দিকে যাবে তার নীতি নির্দেশিকা এই তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেটা উনি নির্ধারিত করবেন। বন্ধুগণ, আমাদের উচিত ওনার হাত শক্তিশালী করা উচিত। এবং আমি মনে করি যে এই যে ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি, IPFT এবং তীব্রমতা, এই যে 3 শক্তি ত্রিশূল হয়ে আগামী দিন এই যে কমিউনিস্টদের যে এখন যে আপনার ইন্ডিজোট হয়েছে তাদের আমরা প্রতিরোধ করতে পারবো। এবং এই প্রতিরোধ কিভাবে করবেন? একটা আঙ্গুল লাগবে, কিচ্ছু লাগবে না। সেই আঙ্গুল কি করবেন আপনারা? 26শে এপ্রিল আমাদের ফ্যামিলি রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে পদ্ম চিহ্নে আপনারা ভোট দেবেন, আর কিচ্ছু লাগবে না। এবং এই পদ্ম চিহ্ন যখনই ভোট দেবেন সেটা মোদিজির সেখানে 370 যে বলেছে যে ভারতীয় জনতা পার্টি এবং অ্যালায়েন্স পার্টনারের 400, তার মধ্যেই সেই ঝুলিতেই পড়ে যাবে এবং নতুন ভারত আগামী দিন আপনারা দেখতে পারবেন। বন্ধুগণ, আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ আমাদের এই নির্বাচন। আমরা সবসময় ভারতীয় জনতা পার্টি আমরা বলি
যে আমাদের কাছে একটা পঞ্চায়েতের ইলেকশন হোক, একটা মিউনিসিপ্যালিটির ইলেকশন হোক, আজকে বিধানসভার ইলেকশন হোক, বা আমাদের পার্লামেন্টের ইলেকশন হয়, সবকটা নির্বাচন আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। আমরা 365 দিন আমরা কাজ করি, মানুষের সাথে থাকি, আমরা সেবাই আমাদের ধর্ম, আমরা সবসময় মানুষের জন্য কাজ করতে চাই, সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে সৌভাগ্য স্কিমে এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 1,32,000 বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 4.5 লক্ষ মানুষকে ঘর উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রায় 2,50,000 কৃষককে প্রায় 685 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা নিয়ে সারা পৃথিবীর মধ্যে আলোচনা, এত বড় একটা যোজনা মাননীয় প্রধানমন্ত্রী কি করে করেন। এবং সেই যোজনায় ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল 13.5 লক্ষ থেকে 14 লক্ষর মতো আয়ুষ্মান কার্ড দেব, তাতে করে প্রায় 5.12 লক্ষ পরিবারকে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমরা সেই কাভারেজে আমরা আসছি। এখানে আমাদের সভাপতিজি বলেছেন যে যখন আমি দেখলাম আমার এখানে প্রায় মানুষ আসে, এবং যখন আসে আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন বিষয় নিয়ে আসে, যখন আসে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসে। যখন আমি দেখলাম যে সবাইকে সব হেল্প করা যায় না, তখন আমি মাননীয় আমাদের যিনি অর্থমন্ত্রী ওনার সাথে কথা বললাম, এবং বাজেটে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমরা সারা ত্রিপুরাতে কোনো ক্যাপিং নেই। এটা ভারতবর্ষের মধ্যে প্রথম একটা রাজ্য যেখানে এখানে যারাই আছেন মঞ্চে বা নিচে সবার জন্য এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সবাই কাভারেজ যেখানে আছে। বন্ধুগণ, আমরা জানেন যে 2 লক্ষ টাকা করে আমরা সামাজিক ভাতা দিই, প্রায় 33 প্রকারের আমাদের সামাজিক ভাতা আছে। 2,000 টাকা করে আমরা সামাজিক ভাতা দিচ্ছি। এতে করে আমি যখন বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের সাথে কথা হয়, ভারতবর্ষে আর কোথাও 2,000 টাকা করে সামাজিক ভাতা দেওয়া হয় না, সেটা একমাত্র ত্রিপুরাতে এখানে দেওয়া হয়। বন্ধুগণ, আমরা দেখি এখানে আমি যখন নেসাকের মিটিংয়ে আমি যাই, ওখানকার মুখ্যমন্ত্রী আমাদের যে অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, সমস্ত মুখ্যমন্ত্রীরা এখন বলছেন যে এতদিন বাদে মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি। কোথায় আছি আগে এতদিন বুঝতাম না, আমরা কি ভারতবর্ষে আছি কি ভারতবর্ষে নেই? সমস্ত টেররিস্ট চারিদিকে বোম ব্লাস্টিং এইসবই ছিল, কিন্তু এখন বলছে উই ফিল গুড, এখন মনে হচ্ছে না হাম লোক সব ঠিক। এই যে অবস্থা একটা মুখ্যমন্ত্রীরা সবাই বলছেন, তো এই যে একটা ফিল গুডের একটা ভাবনা চিন্তা এসছে, আমরা আমাদের উচিত প্রধানমন্ত্রীজিকে ওনার হাত শক্তিশালী করা উচিত। আমি এখানে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীজি কি বলছেন। প্রধানমন্ত্রীজি বলছেন দেশকে আগে ভালোবাসতে হবে, দেশ যদি টিকে তবেই সব ঠিক, এরপর পার্টি, এরপর নিজে। এই যে বিষয়, তার কতগুলো উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি। প্রধানমন্ত্রীজি কি বলছেন? প্রধানমন্ত্রীজি বলছেন মেরে মাটি মেরা দেশ। আমরা শুনেছি কিনা এই স্লোগানটা? আমরা শুনেছি তো, মেরা মাটি মেরা দেশ। আমাদের এখানে 58টা ব্লক আছে, আর আমাদের যে মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই নিয়ে 58+1 অমৃত কলস সমস্ত জায়গার থেকে মাটি নিয়ে আমাদের ত্রিপুরাতে নেওয়া, আগরতলায় নেওয়া হয়েছে, এবং সেখানে আমরা সেক্রেটারিয়েটের সামনে অমৃত বাটিকা আমরা সেখানে তৈরি করি। এবং উনি কি বলেছেন যে স্বাধীনতার 75 বছরের যেহেতু পূর্তি হয়েছে, 75টা ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে, সেটা আমরা লাগিয়েছি বন্ধুগণ। শুধু তাই না, আমাদের কার্যকর্তারা এখান থেকে 58+1 আরেক পেয়ার সেটা কর্তব্য পথে আমরা দিল্লিতে পাঠিয়েছি, সেখানেও সেই অমৃত বাটিকা তৈরি হয়েছে। ভাবুন একটু, সারা ভারতবর্ষের সব জায়গার থেকে এই মাটি যখন এই আমাদের দিল্লিতে গিয়ে পৌঁছলো, এবং সেখানে যদি আমরা যাই কোনোদিন, আপনারা যদি যান, যে সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি, তার কিন্তু পরিচয় আমরা সেখানে পাবো। সেখানেও সেই অমৃত বাটিকা কর্তব্য পথে তৈরি করেছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী কি বলছেন? 75 সীমান্ত গ্রাম বিরোকানা, আমরা অনেকে জানি না এইসব জিনিস। উনি বললেন যে সমস্ত সীমান্ত গ্রামে আমরা 75টি সীমান্ত গ্রাম ত্রিপুরাতে আমরা বেছে নিয়েছি। সেখানে গিয়ে যারা এই দেশের জন্য
যারা বীরগতি প্রাপ্ত হয়েছে তাদের নাম আমরা খুঁজে বের করেছি। যারা সিআরপি, বিএসএফ, আর্মির যারাই আমাদের ত্রিপুরার ওইসব গ্রামের যারা ব্যক্তিরা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছে তাদের নাম নিয়ে আমরা সেখানে খোদাই করে আমরা দিয়েছি। এরকম ভাবনা চিন্তা তো আর কোথাও ছিল না। সেই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন আপনারা যে যে প্রফেশনে আছেন, কেউ যদি আপনার রাজনীতিতেও থাকেন, কেউ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ একটা কর্মচারীও হতে পারে, দোকান ছোট একটা দোকান চালাচ্ছে, কিন্তু যখন যে কাজটা করবেন খালি একবার ভাবনা থাকবে যে আমি যে কাজটা করছি দেশের জন্য, আমি দেশের ভাবনায় আমি এই কাজটা করছি, তাহলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। গভর্নমেন্ট একা কিছু করতে পারবে না। সবাই যখন এই ভাবনার চিন্তা আসবে তবেই আমরা খালি আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, তাহলে কিছুই হবে না। কারণ দেশ ভাবনার যে দেশপ্রেমের যে বিষয় সেটা প্রধানমন্ত্রীজি জাগিয়ে তুলছে। হর ঘর তিরঙ্গার কথা যদি বলি, এর আগে আমরা অনেক ন্যাশনাল ফ্ল্যাগ আমরা বহু জায়গায় আমরা উড়িয়েছি, কিন্তু উনি বলেছেন যে 15 আগস্টে গত বছর থেকে শুরু হয়েছে, উনি বলেছেন কি যে হর ঘর তিরঙ্গা সেটা আমাদের কিনে আমরা নিজেরা উড়াতে হবে, নিজেরা লাগাতে হবে, এবং তাতে করে যারা এই দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন তাদেরকে সম্মান যে জানানো তার ব্যবস্থা উনি করেছেন। বন্ধুগণ, আপনারা জানেন কেন আমি বললাম যে জনজাতিদের উন্নয়ন একমাত্র আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্যই সেটা সম্ভব হবে। আমরা সবাই জানি যে জনজাতি গৌরব দিবস 15ই নভেম্বর প্রধানমন্ত্রীজি ডিক্লেয়ার করেছেন। আপনি নিশ্চয়ই জানেন জনজাতিদের তাদের দেশের জন্য তাদেরও অনেক প্রাণ বলিদান হয়েছে। আমরা সবাই জানি যে কিভাবে ভগবান বিরসা মুন্ডা এই দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। উনাকে সম্মান দেওয়ার জন্য এই দিনটি জনজাতীয় গৌরব দিবস, সেটা আমরা সামনের আগামী বছর 150 বছর পূর্তি হবে, এবং 150 বছর পূর্তি উপলক্ষে আগামী দিনে আরো ভালোভাবে সেটা যেন করা যায় সেই ভাবনা চিন্তা প্রধানমন্ত্রীজির আছে। প্রধানমন্ত্রীজি কি বলছেন যে মেট্রো আমাদের যে বন্দে ভারত 3 প্রকারের বন্দে ভারতের আমাদের যে ম্যানিফেস্টো এবার হয়েছে, আগামী দিনে ওনার চিন্তা ভাবনা আছে যে বন্দে ভারতের 3 প্রকারের হবে। একটা হচ্ছে বন্দে ভারত মেট্রো, একটা বন্দে ভারত স্লিপার, একটা বন্দে ভারত আপনার সিটিং চেয়ার কার। এই ধরনের ওনার চিন্তা, এবং বন্দে ভারত এখন যা আছে তার থেকে আরো বেশি বন্দে ভারত হবে। প্রধানমন্ত্রী এভিয়েশন সেক্টরে বলছেন প্রায় 1000-এর মতো ফ্লাইট এরোপ্লেন অর্ডার দেওয়া হয়েছে। যদি 1000 ফ্লাইট যদি অর্ডার দেওয়া হয় তাহলে আপনারা ভাবুন সেখানে পাইলটের সেখানে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে, ওখানে যারা ক্রু আছে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে, গ্রাউন্ড স্টাফ তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। বিরাট একটা বিষয়, ট্যাক্সি ড্রাইভার সবার ক্ষেত্রেই এই সুযোগের উনি ভাবনা চিন্তা করছেন। এবং আমরা জানি প্রধানমন্ত্রীজি কি বলছেন যে বুলেট ট্রেন ভারতবর্ষে, উনি আগেও বলেছেন বুলেট ট্রেন আহমেদাবাদ থেকে বোম্বেতে অলরেডি শুরু হওয়ার পথে। উনি বলছেন শুধু ওয়েস্টে না, আমি সাউথে একটা বুলেট ট্রেন দেবো, নর্থেও একটা বুলেট ট্রেন দেবো, এবং ইস্টে একটা বুলেট ট্রেন দেবো। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমি আগামী দিন আপনারা দেখবেন আরো কি কি করে। আপনারা নিশ্চয়ই জানেন আমি জনজাতিদের জন্য ওনাদের যে সম্মান 2019 থেকে এই বছর পর্যন্ত 7 জন জনজাতি বরিষ্ঠ ব্যক্তিকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন থাঙ্গা ডাউলং থেকে আরম্ভ করে আপনারা কালকে দেখেছেন যে গতকাল আমাদের যিনি চিত্তরঞ্জন দেব বর্মা মহারাজ চিত্ত মহারাজ, উনাকে কালকে রাষ্ট্রপতিজি কিভাবে উনাকে সম্মান দিয়েছেন। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনজাতিদের যে কষ্ট দুর্দশা বা কোনো সমস্যা, শুধু জনজাতি না সমস্ত মানুষকে যে উনি বারবার বলছেন আমার কাছে সব মানুষ, আমার কাছে তাদের যে লোকদের কেউ এতদিন দেখেনি, যাদের কথা কেউ ভাবেনি। বিশ্বকর্মা পূজার সময় আপনারা দেখেছেন 18টা শ্রেণী যাদের কথা কেউ ভাবেনি, যারা কুমোর কামার যারা কবলার ছিল তাদের সম্পর্কে বিশ্বকর্মা পূজা 13,000 কোটি টাকার উনি প্রকল্প এনেছেন। বন্ধুগণ, সব ক্ষেত্রে একটু বিশ্বাস রাখুন, আর কমিউনিস্টদের কথা বাদ দিন, আর কংগ্রেসের কথা বাদ দিন, কারণ এদের যে অশুভ যোগ ওদের কথা বললে শেষ করা যাবে না। আজকে 10,323-এর কথা বলা হচ্ছে। কালকে আপনারা শুনেছেন ওয়েস্ট বেঙ্গলে প্রায় 50,000-এর উপরে চাকরি চলে গেছে এই গ্রুপ ডি আর সি।
আমাদের সরকার ট্রান্সপারেন্সির সরকার। প্রধানমন্ত্রীজি নিজে বলছেন আমরা দুর্নীতিমুক্ত সরকার চালিয়েছি, আগামী দিনও দুর্নীতিমুক্ত চালাবো, দুর্নীতিমুক্ত সরকার চালাবো। আর আগে ইউপিএ সরকারের সময় খালি স্ক্যাম এগুলোই তো দেখতাম। এবং এই যে 10,323 তার জন্য কে দায়ী? এই কমিউনিস্টরাই দায়ী 10,323-এর যে চাকরি দিয়েছে। আর কাদের জন্য চাকরিটা গেছে? এখন যারা কংগ্রেসের যারা লিডার কংগ্রেস ভবনে আছে, বিভিন্নভাবে কেস করে করে মানুষকে উত্তক্ত করে তাদের চাকরি খেয়েছে। এখন কি হয়েছে? দুজনে বন্ধু হয়েছে, অর্থাৎ একই আদুলির এই পিঠ আর ওই পিঠ আমরা দেখতে পাচ্ছি। এর জন্য বলছি অশুভ যুগ। শুধু তাই নয়, আপনারা এটাও জানেন যখন উনারা তৃণমূলে কংগ্রেসে ছিলেন, যে লিডার এখন বর্তমানে কংগ্রেস পার্টি চালাচ্ছেন, সেই লিডাররা এক সময় বলেছেন পশ্চিমবাংলাতে সিপিএম এর সাথে, যেহেতু সিপিএম এর সাথে কংগ্রেস আঘাত করেছে, তাহলে আমরা অন প্রিন্সিপাল আমরা কংগ্রেসের সাথে নেই, আমরা তৃণমূল করবো। তৃণমূলে চলে এলেন, তারপর বিজেপিতে আসলেন, এরপর আবার বিজেপি থেকে তৃণমূল আবার বিজেপিতে চলে আসছেন। এই হচ্ছে ওদের নীতি। তাহলে আপনারা বলুন, এদেরকে এই যে জোট হলো, যাদের হাতের মানে খুন সন্ত্রাসের এদের রাজনীতি, আমরা ওদের রাজনীতি দেখেছি, তারা এখনো তাদের হাতের মধ্যে রক্তের দাগ শুকোয়নি, তারা কি এখন একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে। এদেরকে আপনারা ভোট দেবেন? গণতন্ত্রের কথা বলছেন আজকে। আমরা দেখছি আমি সব জায়গার মধ্যে আজকে কমিউনিস্ট পার্টির বা কংগ্রেস পার্টির সবাই যেখানে খুশি সেখানেই যেতে পারেন, মুক্ত বাতাসের মধ্যে ওনারা যা বক্তব্য রাখার বক্তব্য রাখছেন। কোথায় গণতন্ত্র? আমরা শিখিয়েছি গণতন্ত্র কাকে বলে। আগে আমরা দেখতাম গণতন্ত্রের বাতাস, বুকের বাতাস এইসব বলতো, কিন্তু গণতন্ত্র ওরা মানতো না, কোনোদিনই মানতো না। গণতন্ত্র যদি মানতো তাহলে ইমার্জেন্সির সময়ে ওরা এতগুলো লোককে জেলের ভিতর পুড়িয়ে রাখতো না। আমরা সবাই জানি ইমার্জেন্সির সময় কি হয়েছে। যখন আমাদের যে রাজীব গান্ধীজি এবং ইন্দিরা গান্ধীজি যখন অ্যাসাসিনেশন হলো, তখন কত লোককে খুন করা হয়েছে, কত শিখ ভাইদের ওদেরকে নিহত হয়েছে। আমাদের এখানেও ত্রিপুরাতে আমরা দেখেছি এই দৃশ্য। এখন ওরা বলছে গণতন্ত্র, গণতন্ত্র বুকের বাতাস, বলছে সংবিধান নষ্ট হয়ে যাবে, সংবিধান থাকবে না। আরে সংবিধান যিনি রচয়িতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনিও যদি এখন আসেন, উনি নিজেও সংবিধান কিন্তু পাল্টাতে পারবেন না। আমরা সবাই জানি যে সংবিধান কে, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জম্মু অ্যান্ড কাশ্মীরে গেল 370 ধারা বিলুপ করার জন্য, উনি সেখানেই তাকে কিভাবে ওখানে মৃত্যুবরণ করতে হলো সবাই আমাদের জানা, এবং সেখানে তিনি বলিদান হয়েছেন। এই 370 ধারা মাননীয় প্রধানমন্ত্রীজি বিলুপ করেছেন, এবং এই 370 ধারা এখানে ডক্টর বি.আর. আম্বেদকর কোথাও লিখে যায়নি যে এক দেশের মধ্যে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান থাকবে। তাহলে এটা বিলুপ করে তো সংবিধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বাঁচিয়েছেন। আমাদের এসটি, এসসি, ওবিসি তাদেরকে সাংবিধানিক অধিকার এখন মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। কাজেই ওদের যে ভাওতাবাজি, এদের যে নবীনতা, এগুলো মানুষ বুঝে গেছে। বন্ধুগণ, দয়া করে আমি বলছি, এখন প্রকৃত সময় ওদের কথায় কোনো অবস্থায় আপনারা খালি গিয়ে সবার বাড়ি বাড়ি যাবেন, গিয়ে বলবেন মোদিজি আমাদের পাঠিয়েছে এবং মোদিজি আপনাদের আশীর্বাদ চায়, খালি এতটুকু বলবেন। এবং আগামী 26শে এপ্রিল আমার মনে হয় যে আপনারা শুনে নিশ্চয়ই খুশি হয়েছেন, বা আপনারা অনেকে হয়তো জানেন যে পূর্ব আসনে এবারের দিন